শোনো মেজো বউ, নেপাল বেঁচে থাকতে আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল। সে টাকা আর পরিশোধ করতে পারিনি। তুমি কি সেগুলো দিতে পারবে? আমি কি করে দিব দাদা? আমার হাতে তো একটাও টাকা নেই। ওর চিকিৎসার পেছনে সব খরচ হয়ে গেছে। সে কথা তো আমরা শুনবো না মেজো। টাকা না থাকলে অন্য কিছু দিয়ে তা পরিশোধ করো। আমার কাছে আর কি আছে দিদি, যে তা দিয়ে তোমাদের ঋণ পরিশোধ করব? ও তো তেমন কিছু রেখেও যায়নি। এই বাড়িটা তো আছে, হিসেব মতো তুমি এখন সব সম্পত্তির মালিক। তোমার এই বাড়ির অংশটা দিয়ে তা পরিশোধ করো। এ কি বলছেন দাদা? আমি কিভাবে বাড়ি দিব? এই বাড়ি তো আপনাদের 3 ভাইয়ের নামে লেখা। তোমার অংশটা তুমি আমার নামে লিখে দাও, তাহলেই হবে, বাকিটা আমি দেখছি। বাড়ি দিলে আমরা কোথায় থাকবো কাকু? আমাদের যে থাকার কোনো জায়গা নেই। কেন? পুকুর পাড়ে তোদের বাবার যে জমিটা কিনে রেখে গেছে সেখানে থাকবি? ওটা তো শুধু পড়ে পড়েই নষ্ট হবে। ওটা তো পুকুর, জলের মধ্যে কি করে বাস করা যায়? জলের মধ্যে বাস করবি কেন? পুকুরের ধারে যে উঁচু জায়গাটা আছে সেখানে তোরা ঘর পেতে থাকবি। কেবল তো 3টে মানুষ, সেজন্য এত জায়গা লাগবে না। তোমরা তো 2জন মানুষ, তোমাদের এত বড় বাড়ির কি দরকার? তা কি আমি তোকে বলবো মেয়ে? আমার বাড়ি, আমি যা ইচ্ছে তাই করব। তোরা এখন আমার অংশ বুঝিয়ে দে, না হলে টাকা দে। ওদের মুখের কথায় কাজ হবে না কো। তুমি মোড়ল মশাইয়ের কাছে যাও, সালিশি বসিয়ে জায়গা জমি নিতে হবে। মৃত মানুষের নামে সালিশ বসানোর দরকার নেই দিদি। আমরা বাড়ি ছেড়ে যাচ্ছি, ওই পুকুর পাড়েই আজ থেকে থাকবো। কিন্তু মা, পুকুর পাড়ে তো কোনো ঘর নেই, আমরা থাকবো কি করে? মোড়ল মশাইয়ের কাছ থেকে কটা বাঁশ আর খড় চেয়ে আনতে হবে, তাই দিয়ে একটা কুঁড়ে ঘর তৈরি করব। তাই করো। আজকের দিনের মধ্যে সব শেষ করে আমার বাড়ি থেকে বিদেয় হও। আমি আর ঝামেলা রাখতে চাই না। না বউ, কাজটা গোপাল ঠিক করেনি। কেবল বাপটা মরল, অসহায় ছেলে মেয়েগুলোকে এভাবে তাড়িয়ে দিতে হলো। সে নিয়ে আর কি করব মোড়ল মশাই? ওদের সাথে আমাদের সম্পর্ক কেমন আপনি তো জানেন। কিভাবে আমাদের বিপদে ফেলা যায় সেই চেষ্টাই করে সবসময়। বিপদে ফেলার কি বাকি রইল মা? কাকা বাবু আমাদের বাড়ি ঘর সব কেড়ে নিয়েছে। এর চেয়ে বিপদ আর কি হতে পারে? সে নিয়ে চিন্তা করিস না মা, এই গায়ের মানুষ তোদের সাহায্য করবে। শোনো বউ, তুমি আমার বাগান থেকে বাঁশ আর খড় নিয়ে যাও তো। তা দিয়ে একটা কুঁড়ে ঘর তৈরি করে থাকতে পারবে। আর যে কোনো সাহায্য লাগলে বলবে আমাকে। সব আপনাদের দয়া মোড়ল মশাই। আপনারা না থাকলে এই গায়ে টিকতেই পারতাম না। তা ঘর তো একদিনে তুলতে পারবে না, আজকে রাতে থাকবে কোথায়? গাছতলায় কোনো মতে কাটিয়ে দিব। এছাড়া তো যাওয়ার কোনো জায়গা নেই। ঠাকুরপো বলেছে সন্ধ্যের মধ্যে বাড়ি ছাড়তে হবে। আমি গিন্নিকে বলে দিচ্ছি উত্তরের ঘরটা তোমার জন্য খুলে দিতে। যতদিন তোমাদের ঘর সম্পূর্ণ না হয় ততদিনে এখানেই থেকো মা। ঠিক আছে মোড়ল মশাই, আমরা এখানে থেকেই ঘরের সম্পূর্ণ কাজ করব। আমি এখন বেরোচ্ছি, তোমরা বাড়ির ভেতরে যাও। আর সকালের খাবারটা এখানেই খেও। কে আছিস? ওদের বাড়ির ভেতরে নিয়ে যা। যাক বাবা, অবশেষে ঘরটা সম্পন্ন হলো। এখন ঝড়-ঝাপটা থেকে বাঁচতে পারবো। বর্ষার দিন মাথার ওপর ছাউনি না থাকলে কিভাবে চলে? তবে মোড়ল মশাইয়ের বাড়িটা সুন্দর ছিল। কটা দিন আরামে কাটিয়েছি। গিন্নিমা আদর আপ্যায়নও করেছেন। যত আদর করুক, পরের বাড়ি তো আর নিজের বাড়ির মতো হয় না দিদি। খড়ের হলেও এই বাড়িতে আমরা শান্তিতে ঘুমোবো। কেবল ঘুমোলেই তো হবে না, খাওয়া দাওয়াও তো করতে হবে। ঘরে যে চাল ডাল কিচ্ছু নেই। ওবেলা থেকে মোড়ল বাড়িতেও খেতে পারবো না। হ্যাঁ মা, সকালে মোড়ল মশাইকে বলে এসেছি যে আজ থেকে এই বাড়িতেই থাকবো। সে চিন্তা করিস না, মোড়ল মশাইয়ের সাথে আমার কথা হয়েছে। উনি কিছুটা চাল দেবেন বলেছেন, তা দিয়ে কয়েকটা দিন তো চলা যাবে। কিন্তু মাছ তরকারি ওটা কিভাবে সংগ্রহ করব? নিজেদেরকেই করতে হবে। পুকুরে জাল ফেলে মাছ ধরবো আর বাড়িতে সবজি চাষ করব। এখন তোরা একটু মাঠে যা তো, গিয়ে শাক পাতা কিছু পাস কিনা দেখ, তা দিয়ে এই বেলাটা চালাতে হবে। চল লীলা, মাঠের ওধারে থেকে ঢেকি শাক ওগুলো নিয়ে আসি। তাই চল।